ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফার ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিতে পেরে বিলুপ্ত হওয়া বাংলাদেশি ছিটমহল বাসিন্দাদের উচ্ছ্বাস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াই থেকে সরে গেলেন কেইসিকো, নিশ্চিত হল রিপাবলিকান দল থেকে ট্রাম্পের মনোনয়ন। আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকরে একমত যুক্তরাষ্ট্র, রাশিয়া। সব পক্ষকে অস্ত্রবিরতির শর্ত মেনে চলার আহ্বান কেরির। এবং কানাডার আলবার্টায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ১,৫০০ ঘরবাড়ি, প্রদেশ জুড়ে জরুরি অবস্থা জারি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফায় আজ ২৫টি আসনে ভোট গ্রহণ চলছে। কোচবিহার জেলায় ৯টি ও পূর্ব মেদিনীপুর জেলায় ১৬টি আসনে স্থানীয় সময় সকাল ৭টায় ভোট নেওয়া শুরু হয়। এ পর্বে নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে বিলুপ্ত হওয়া বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলেও দুপুর পর্যন্ত বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ও ভোট কারচুপির অভিযোগ পাওয়া গেছে। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোচবিহারের দিনহাটা মহকুমায় বুথে গিয়ে জীবনের প্রথম ভোটাধিকার প্রয়োগ করলেন শতবর্ষী আসগর আলী। নাতির সাহায্য নিয়ে ইভিএম মেশিন চেপে ভোট দিয়ে তিনি আঙ্গুল উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শুধু প্রবীণরাই নন, বিলুপ্ত হওয়া বাংলাদেশের ছিটমহলের বিভিন্ন বয়সী নতুন ভারতীয় ভোটারদেরও লম্বা লাইন দেখা যায় কেন্দ্রে কেন্দ্রে। জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন এ অঞ্চলের ৯,৭৭৬ জন। আমি জীবনে প্রথমবার আজ ভোট দিতে পেরে অনেক খুশি। কারা জিতবে বা হারবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে যারাই ক্ষমতায় আসুক আশা করি তারা এই অঞ্চলের উন্নয়নে কাজ করবে। আমরা এমন এক সরকার চাই যারা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবে। কোচবিহারে অনেক যুবক বেকার, তাদের চাকরি দরকার। পূর্ব মেদিনীপুরেও সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে স্বস্তি প্রকাশ করেন ভোটাররা। দুই জেলায় ৫৮ লাখেরও বেশি ভোটার ১৭০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণে ভোট দিচ্ছেন। শেষ দফার নির্বাচন নির্বিঘ্ন করতে কোচবিহার ও পূর্ব মেদিনীপুরে নিরাপত্তা বাহিনীর ১২,০০০ সদস্য মোতায়েন আছে। এরপরও কিছু জায়গায় বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। নির্বাচন শুরুর কয়েক ঘন্টার মধ্যেই ভোট কারচুপি ও ভোটদানে তৃণমূল নেতাদের বাধা দেওয়া সংক্রান্ত ৩৫০রও বেশি অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনে। কয়েকটি কেন্দ্রে তৃণমূল ও বাম সমর্থকদের মধ্যে সংঘর্ষেরও খবর পাওয়া গেছে। এই ভোটের মধ্য দিয়ে ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সব আসনে ভোট প্রক্রিয়া শেষ হবে। বিভিন্ন জরিপে রাজ্যের শাসক দল তৃণমূল ও বাম কংগ্রেস জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয়ভাবে ভোট গণনার পর আগামী ১৯ মে ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল। সময় সংবাদ, কলকাতা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের লড়াই থেকে রিপাবলিকান দলের প্রার্থী জন কেইসিকো সরে দাঁড়ানোয় নিশ্চিত হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন পাওয়া। এদিকে চীনের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে গেল প্রচারণায় ট্রাম্প যে মনোভাব ব্যক্ত করেছেন তা অপরিবর্তিত থাকলে চীন কখনোই বিষয়টি মেনে নেবে না বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। গেল বুধবার ওয়াশিংটনের প্রচারণা কর্মসূচি বাতিল করে দেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ওহাইও গভর্নর জন কেইসিক। এরপর তিনি ঘোষণা দেন মনোনয়নের লড়াই থেকে সরে দাঁড়ানোর। অবশ্য ১২৩৭ ডেলিগেটের বিপরীতে মাত্র ১৫৩ ডেলিগেট পাওয়া কেইসিক অনেক আগেই মনোনয়ন দৌড়ে পিছিয়েছিলেন। ফলে টেড ক্রুজের সরে দাঁড়ানোর পর ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতা করে জেতার কোনো সম্ভাবনাই ছিল না কেইসিকের। পুরো প্রচারণাকালে আমি সবসময় বলেছি ঈশ্বরের আমাকে নিয়ে অন্যরকম পরিকল্পনা রয়েছে। আজ আমি আশ্বস্ত হলাম যে আমি যা বলে আসছিলাম তা কোনোভাবেই ভুল ছিল না। সৃষ্টিকর্তার সিদ্ধান্তেই আমি সরে দাঁড়ালাম। আর কেইসিকে সরে দাঁড়ানোর পর এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় রিপাবলিকান দলের মনোনয়ন পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ইন্ডিয়ানায় বিশাল জয়ের পর এরই মধ্যে রিপাবলিকান দলে তাকে নিয়ে বিভাজন দেখা দিয়েছে। দলের এক পক্ষ বলছে ট্রাম্পের পক্ষে যে সমর্থন রয়েছে তাতে এবার নির্বাচনে রিপাবলিকান দলই জিতে যাবে। তবে আরেক পক্ষ ট্রাম্পের সাম্প্রদায়িক এবং বর্ণবাদী আচরণ আর বক্তব্য তুলে ধরে বলছে দলের ভাবমূর্তি নষ্ট হবে ট্রাম্পকে মনোনয়ন দেওয়া হলে।
ট্রাম্পের বিরোধিতা করছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীন। বুধবার কেসিকের ঘোষণার পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র চীনের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাতে ব্যাঘাত ঘটতে পারে। সম্প্রতি চীনের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে প্রচারণায় বিরূপ মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যুক্তরাষ্ট্রের একান্তই অভ্যন্তরীণ বিষয়, এতে কিছু বলার আমাদের কোনো অধিকার নেই, কিন্তু তারপরও আমরা বলবো মার্কিন নাগরিকদের ভেবেচিন্তে তাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে গেল প্রচারণায় রোলিং স্টোনসে একটি গান ব্যবহার করায় ট্রাম্পের উপর চটেছে ব্যান্ডের মিউজিশিয়ানরা। তাদের বক্তব্য, ট্রাম্পের মতো এমন বিতর্কিত কোনো ব্যক্তি তাদের গান বিনা অনুমতিতে ব্যবহার করতে পারে না। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। সিরিয়ার আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে 48 ঘণ্টার জন্য এই যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে সিরীয় সেনাবাহিনী। যুদ্ধবিরতি কার্যকর করা না গেলে সিরিয়ার শান্তি আলোচনা ফলপ্রসূ হবে না বলে মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। এই অবস্থায় সব পক্ষকে এই যুদ্ধবিরতির শর্তগুলো মেনে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। এদিকে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য প্রয়োজন হলে সিরিয়ায় স্থল সেনা পাঠানো হবে বলে তুরস্ক যে ঘোষণা দিয়েছে তা উড়িয়ে দিয়েছে রাশিয়া। সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোকে বাদ দিয়ে দেশটির সরকারি বাহিনী গত সপ্তাহে আংশিক ও সাময়িক অস্ত্রবিরতি কার্যকর করলেও বুধবার মধ্যরাতে এ শহরটিও যুদ্ধবিরতির আওতায় আসে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া একমত হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। আর বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে সিরীয় সেনাবাহিনী বলেছে, সন্ত্রাসীদের এড়িয়ে বেসামরিক নাগরিকরা যেন যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সরে যেতে পারে, সেজন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। তবে আইএস, আল কায়দা ও আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে জঙ্গি বিরোধী অভিযান এই যুদ্ধবিরতির আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে গণমাধ্যম। সরকারি বাহিনীর ঘোষণাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের পাশাপাশি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সব পক্ষকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান। আলেপ্পোতে সহিংসতা বাড়তে থাকায় সেখানে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে সিরীয় বাহিনীকে সম্মত করাতে বেশ চাপের মুখে ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া। সরকারি বাহিনীর পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীগুলো এই যুদ্ধবিরতি কার্যকর রাখতে ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সরকারি বাহিনীর বিমান হামলা ও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে গত 2 সপ্তাহে আলেপ্পোয় অন্তত 300 মানুষ প্রাণ হারিয়েছে। হাসপাতাল থেকে শুরু করে আবাসিক ভবন সব গুড়িয়ে গেছে। এই সহিংসতা বন্ধে সবার এগিয়ে আসতে হবে। অস্ত্রবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমঝোতাকে স্বাগত জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকর করতে না পারলে সিরিয়া শান্তি আলোচনা বিফলে যাবে বলে মন্তব্য করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার। জেনেভায় দ্বিতীয় দফা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকে সিরিয়ার এ শহরটিতে যুদ্ধবিরতি জরুরি হয়ে পড়ে। মানবিক দিক বিবেচনায় আলেপ্পোয় যুদ্ধবিরতি খুব জরুরি ছিল। এই যুদ্ধে বেসামরিক মানুষের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এমনটা চলতে থাকলে শান্তি আলোচনায় বসে কোনো লাভ হতো না। এর আগে বুধবার সিরিয়া থেকে তুরস্কের ভেতরে সম্ভাব্য যে কোনো সন্ত্রাসী হামলা ঠেকাতে পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্রধানমন্ত্রী আহমেদ দাভাতোগলু নিরাপত্তার স্বার্থে সিরিয়ায় প্রয়োজনে স্থলসেনা পাঠানোর কথা জানান। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সিরিয়ায় রুশ বিমান মোতায়েন থাকা অবস্থায় তুরস্ক এমন উস্কানিমূলক কোনো আচরণ করবে না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। কয়েক মাস সীমান্তে আটকে থাকার পর জর্ডানে প্রবেশ করেছেন প্রায় 300 সিরীয় শরণার্থী। রয়টার্স জানায়, বুধবার নিরাপত্তা ও অন্যান্য যাচাই বাছাই শেষে তাদের প্রবেশের অনুমতি দেয় জর্ডান কর্তৃপক্ষ। দেশটির রাজধানী আম্মান থেকে 335 কিলোমিটার পূর্বে হাদালাত সীমান্ত দিয়ে জর্ডানে প্রবেশ করেন তারা। এখনও অন্তত 60,000 সিরীয় শরণার্থী জর্ডানে প্রবেশের অপেক্ষায় আছেন। সিরিয়ার অভ্যন্তরে তাঁবুতে কয়েক মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন তারা। গত কয়েকদিন আলেপ্পোতে অব্যাহত বিমান হামলার পর শরণার্থী স্রোত আরও বেড়েছে বলে জানায় গণমাধ্যম। বিভিন্ন দাতব্য সংস্থার পাশাপাশি জর্ডান সরকার অস্থায়ী তাঁবুতে শরণার্থীদের থাকা ও প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করছে। গৃহযুদ্ধে উদ্বাস্তু হওয়া প্রায় 14 লাখ সিরীয় শরণার্থী জর্ডানের বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন। ইরাকে আইএসের সদস্য সংগ্রহকারী এক অস্ট্রেলীয় নাগরিক মার্কিন বিমান হামলায় নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের বরাতে জানিয়েছে বিবিসি। গেল 29 এপ্রিল মসুলে এক বিমান হামলায় নীল প্রকাশ নামের ওই ব্যক্তি নিহত হয়। বিবিসি জানিয়েছে, নীল প্রকাশ আইএসের একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তার মৃত্যুর ফলে আইএসের এখন
সদস্য সংগ্রহে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছে বিবিসি। হামলায় এক আইএস নারী সদস্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সময়ে আরো দেখবেন, ভারতের কেরালায় 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। ব্যর্থতার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার। কানাডার দক্ষিণ পূর্বাঞ্চলে আলবার্টায় ভয়াবহ দাবানলের ঘটনায় প্রদেশ জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দাবানলের 4র্থ দিনেও আগুন এখনও বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফোর্ট ম্যাকমার শহরে আগুনে পুড়ে গেছে 1600টি ঘরবাড়ি। তেল সমৃদ্ধ এই শহরটিতে আগুন নেভানোর কাজে নিয়োজিত দমকল বাহিনীর সহায়তায় সশস্ত্র বাহিনীর বিশেষ দলকে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত কয়েকজন আহত হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আলবার্টার তেল সমৃদ্ধ শহর ফোর্ট ম্যাকমারে আজও জ্বলছে। স্মরণকালে ভয়াবহতম এই দাবানলে শহরটির বেশিরভাগ এলাকা ধ্বংস হয়ে গেছে। আগুনের বিস্তৃতি আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন আশঙ্কায় আলবার্টায় জরুরি অবস্থা জারি করেছেন প্রদেশের প্রধান র্যাচেল নোটলি। নিরাপত্তার খাতিরে মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় 88,000 বাসিন্দার সবাইকে বাধ্যতামূলক সরে যাবার নির্দেশ জারি করে কর্তৃপক্ষ। বুধবার তা বলবৎ রাখা হলেও সহায় সম্পত্তি ফেলে তড়িঘড়ি করে ঘরবাড়ি ছাড়তে নারাজ অধিবাসীদের অনেকে। মানছি এটা একটি বিপর্যয়, তবে আসবাবপত্র সঙ্গে নিতে যে সময় ও সুযোগ দরকার তা না দেওয়ার সত্যি অন্যায়। আমি যে সবকিছু হারিয়ে ফেললাম। প্রাকৃতিক দুর্যোগের কারণে এত সংখ্যক বাসিন্দার একসঙ্গে সরে যাওয়া আলবার্টের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। এমন দুর্দিনে তাদের পাশে দাঁড়াতে কানাডাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত শহর ফোর্ট ম্যাকমারিতে একসঙ্গে এত মানুষকে সরিয়ে দেয়া সত্যি দুরূহ ও জটিল একটি কাজ, যা একা আলবার্টার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই যাদের ওই এলাকায় প্রবেশের সুযোগ রয়েছে, বিশেষত সীমান্তবর্তী প্রাদেশিক সরকার ও বাসিন্দাদেরকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছে। শতাধিক দমকল কর্মীর প্রাণপণ প্রচেষ্টা সত্ত্বেও ক্রমেই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুনের লেলিহান শিখা। কর্তৃপক্ষ জানায় পুড়ে ছাই হয়েছে 1,500-এরও বেশি ঘরবাড়ি। এমন অবস্থায় অধিকতর গুরুত্বপূর্ণ অবকাঠামো, বিশেষ করে শহরের একমাত্র সেতুকে ক্ষয়ক্ষতি মুক্ত রাখতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দমকল বাহিনীর সহায়তায় সেনা ও বিমান বাহিনীর বিশেষ দলকে ফোর্ট ম্যাকমারেতে পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও ঘটনাস্থলে পৌঁছাতে তাদের আরো 2 দিন লেগে যেতে পারে। জাহিদুর রহমান, সময় সংবাদ। এদিকে আগুনের তীব্রতা কমে এলেও এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি ভারতের উত্তরখণ্ডের দাবানল। পুড়ে ছাই হয়ে গেছে 250 হেক্টর বনভূমি। 7 দিন আগে শুরু হওয়া দাবানলের বিস্তার ঠেকাতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে দমকল বাহিনী। তাদের সহযোগিতা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার। আগুন নেভাতে এতে যোগ দিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। গেল কয়েক সপ্তাহ আগে ওই এলাকার বেশ কয়েকটি জঙ্গলে আগুন ধরলেও সহস্রাধিক দমকল কর্মীর প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। ভারতের কেরালা রাজ্যে এক সপ্তাহে 2 শিক্ষার্থীর ধর্ষণের ঘটনায় রাজ্যের পুলিশ বাহিনীর ব্যর্থতার অভিযোগ তুলেছে নারীবাদী সংগঠনগুলো। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করতে না পারায় পুলিশের এক কর্মকর্তাকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন স্থগিত করার দাবি জানিয়েছে বিরোধী দলগুলো। নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে দফায় দফায় বিক্ষোভে উত্তাল ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালা। এক আইন শিক্ষার্থীকে ধর্ষণ ও খুনের 5 দিনের মাথায় পাশবিক নির্যাতনের শিকার হন রাজ্যের নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রী। বুধবার আয়োজিত প্রতিবাদ সমাবেশে রাজ্যের নারী সংগঠনগুলো অভিযোগ করেছে, পুলিশের উদাসীনতায় ঘটতে পারছে একের পর এক এমন ধর্ষণের ঘটনা। এক নিরীহ বালিকা নির্যাতনের শিকার হলো, আর রাজ্যে কর্তৃপক্ষ ও পুলিশ তা শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করলো না। নারী নির্যাতনের ইস্যুকে কাজে লাগিয়ে রাজ্যে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আসন্ন বিধানসভা নির্বাচন স্থগিতের দাবিতে মিছিল বের করে বাম যুব সংগঠন। মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনীর এমন মারমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন ভারতের জাতীয় নারী কমিশনের সাবেক সদস্য সামিনা শফিক। নারীদের নিরাপত্তার জন্য সুনাম রয়েছে কেরালার মতো এমন একটি রাজ্যে পুলিশের এমন ভূমিকা খুবই দুঃখজনক। এসব দৃষ্টান্ত অপরাধীদের ধর্ষণের মতো নিন্দনীয় কাজের পুনরাবৃত্তি ঘটাতে উৎসাহিত করবে।
এদিন রাজপথে বিক্ষোভে নামে কেরালার নার্সেস অ্যাসোসিয়েশনের সদস্যরাও। কেরালার নারী নির্যাতনের ইস্যু নিয়ে আলোচনা গড়িয়েছে ভারতের পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন ভারতের সংসদ বিষয়ক মন্ত্রী। 2012 সালে দিল্লির চলন্ত বাসে নির্ভয়া গণধর্ষণ ও হত্যার পর ভারতে দ্বিতীয়বারের মতো মেডিকেল শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতনের ঘটনা ঘটল। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো জানায় 2014 সালে দেশটিতে খুন, ধর্ষণ, স্বামীর মারধরের মতো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে 3,37,000-এরও বেশি। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের মুম্বাই ইভটিজিং এর প্রতিবাদ করায় খুন হওয়া কেনাস সান্টোস এবং রুবেন ফার্নান্দেস হত্যা মামলায় 4 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত। মুম্বাইয়ের বিশেষ নারী আদালতের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, কেনান এবং রুবেন 2011 সালের ইভটিজিং এর প্রতিবাদ করতে গেলে তাদের মারধর করে হত্যা করা হয়। পরবর্তীতে অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করা হলেও আদালতের মাধ্যমে তারা জামিন পেয়ে যান। এদিকে কেনান এবং রুবেনের পরিবার দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলাকারীদের মৃতদেহ প্রায় 4 মাস হাসপাতাল মর্গে থাকার পর বুধবার রাতে তাদের ভারতে দাফন সম্পন্ন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, অজ্ঞাত এক স্থানে 4 জঙ্গিকে দাফন দেয়া হয়। গত বছর গুরুদাসপুর সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত 3 সন্ত্রাসীর কবরের কাছেই তাদের দাফন করার কথা জানায় গণমাধ্যম। গত 2রা জানুয়ারি পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় 7 সেনা সদস্য ও নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 6 হামলাকারীর সবাই নিহত হয়। সেই থেকে হামলাকারী 4 জঙ্গির লাশ আহমেদাবাদ সিভিল হাসপাতাল মর্গে হিমায়িত করে রাখা হয়। ওই হামলার ঘটনায় পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই মোহাম্মদকে দায়ী করে আসছে ভারত। ভারতের দিল্লিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে 3 সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গেল বুধবার তাদের গ্রেফতার করা হয়। গেল 2রা জানুয়ারি ভারতের পাঠানকোটে সন্ত্রাসী হামলার সঙ্গে গ্রেফতারকৃতদের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা পুলিশের। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশের বিশেষ পরিদর্শক অরবিন্দ দ্বীপ। এছাড়া দিল্লি পুলিশের বিশেষ শাখার অভিযানে দিল্লির দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তরপ্রদেশ থেকে 12 জনকে আটক করা হয়েছে। সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত রয়েছে গোয়েন্দা সংস্থার এমন তথ্যের ভিত্তিতে তাদের আটক করার কথা জানানো হয়। বুধবারই তাদের পাতিয়ালা হাউস কোর্টে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতে রাখার আদেশ দেওয়া হয়। ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশ ছত্তিশগড়ের বলরামপুর জেলায় ব্রিজ থেকে বাস খাদে পড়ে নিহত হয়েছে অন্তত 17 জন। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 40 বাস যাত্রী। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এর বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজ্যের রাজধানী রায়পুর থেকে পাশের রাজ্য ঝাড়খণ্ডে যাওয়ার সময় দালদুয়া গ্রামের কাছেই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে 14 বাস যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দুর্ঘটনার কারণ জানা না গেলেও আহত বাস যাত্রীদের অনেকেই অভিযোগ করেছেন বাস চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, যে কোনো সময় পদত্যাগ করতে পারেন তুরস্কের প্রধানমন্ত্রী দাভুতোগ্লু। রমজানের আগেই অনুষ্ঠিত হচ্ছে দেশটির ক্ষমতাসীন দল একে পার্টির জাতীয় কংগ্রেস। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। শরণার্থী বিষয়ক তুরস্ক ইইউ চুক্তির বেশিরভাগ শর্ত পূরণ করা হয়েছে বলে জানিয়েছে আঙ্কারা। এর প্রেক্ষিতে তুরস্কের নাগরিকদের ইউরোপে ভিসা ফ্রি প্রবেশের সুযোগ করে দিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সুপারিশ করেছে ইউরোপিয়ান কমিশন। এর মধ্যে তুরস্কের ইইউ থেকে সরে আসার হুমকি পর আঙ্কারা ও ইউরোপীয় ইউনিয়নের সমঝোতার মাধ্যমেই এই চুক্তি সফল হবে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে অভিবাসীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে ভূমধ্যসাগরে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে ন্যাটো। মেসিডোনিয়া সীমান্তে গ্রিসের ইদোমেনি শিবিরে আটকে থাকা শরণার্থীরা মানবেতর জীবনযাপন করছেন। তাদের সহায়তা ও পুনর্বাসন বিষয়ে নানা নীতি ও পরিকল্পনা নেওয়া হলেও এখন কর্তৃপক্ষের নজর যেন কেবল তুরস্ক ইইউ চুক্তির দিকে। আটকে থাকা শরণার্থীদের সহায়তায় পর্যাপ্ত পদক্ষেপ না নেওয়ায় দিন দিন ক্ষুব্ধ হয়ে উঠছেন তারা। তুরস্কের লোকজনদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ করে দেয়া হচ্ছে। তারা ইউরোপে যাবে এবং ঘুরে বেড়াবে, আর আমরা যুদ্ধ থেকে পালিয়ে এসেছি, এখানে আটকে আছি।
يصير باوروبا نحن بنتمنى للجميع كله يدخل ইউরোপীয়রা তুরস্কের সঙ্গে চুক্তি করেছে, কেননা তুরস্ক ইউরোপ ও গ্রিসে প্রবেশের রুট। ইউরোপীয়রা যদি তুরস্ককে সীমান্ত বন্ধের জন্য অর্থ দেয় তাহলে তারা চুক্তি মানবে, তবে এতে করে আবারও মানব পাচারকারীদের দৌরাত্ম্য বেড়ে যাবে। এর মাধ্যমে ইউরোপের কোনো উপকার না হলেও তুরস্কের হবে। নানা বিতর্ক সত্ত্বেও তুরস্ক ইউ চুক্তি অনুযায়ী তুর্কি নাগরিকদের ভিসা ছাড়া ইউরোপে প্রবেশের সুযোগ করে দিতে শর্তমতে সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তুর্কি সরকার। বুধবার পার্লামেন্টে নতুন আইন পাশ হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত আঙ্কারার প্রতিনিধি ভলকান বস্কিরের সাথে বৈঠকে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আর জুনের শেষ নাগাদ তুরস্ক ইউ চুক্তির সব কার্যক্রম সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বস্কির। যে কোনো বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে, তবে আমরা যখন কোনো চুক্তি করি তা পূরণের সর্বাত্মক চেষ্টা করি। চুক্তি অনুযায়ী আমাদের নাগরিকদের নতুন পাসপোর্ট সহ প্রয়োজনীয় সব কাজ প্রায় শেষ হয়ে গেছে। এদিকে তুরস্ক সরকারের নাগরিকদের ভিসা ফ্রি ভ্রমণ সুবিধা না দিলে শরণার্থীদের অর্থ সহায়তার বিনিময়ে ইউরোপে প্রবেশ না করতে দেওয়া যে চুক্তি তা ভেঙে ফেলার হুমকির পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল আহ্বান জানিয়েছেন যাতে দুপক্ষই চুক্তিতে অটল থাকে। তিনি বলেছেন, চুক্তিটির প্রতি দুপক্ষকেই সম্মান দেখানো উচিত। এখন পর্যন্ত তুরস্ক তার বেশিরভাগ শর্ত পূরণ করেছে, তাই আমি আর এর ঝুঁকি নিয়ে আলোচনা করতে চাই না। আমি বিশ্বাস করি দুপক্ষই চুক্তিতে উল্লিখিত তাদের প্রতিশ্রুতি পূরণ করবে এবং একটি বিশ্বাসযোগ্য সমাধানের মধ্য দিয়ে সফলতা অর্জন করবে। মার্কিন নেতৃত্বাধীন জোট ন্যাটো ইউরোপের শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ভূমধ্যসাগরে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বুধবার বেলজিয়ামে এক সংবাদ সম্মেলনে একথা জানান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইউরোপের শরণার্থীদের প্রবেশ ঠেকাতে এজিয়ান সাগরে অভিযান চালিয়ে আসছে ন্যাটো জোট। শিরিন আক্তার, সময় সংবাদ। যে কোনো সময় পদত্যাগ করতে পারেন তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু। দেশ পরিচালনায় ক্ষমতার ভারসাম্য নিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় দাভুতোগলু প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে পারেন বলে গোপন সূত্রের বরাতে জানায় আল জাজিরা। তুর্কের প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যেই দেশটির ক্ষমতাসীন দলের কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। রমজান মাস শুরুর আগেই এই কংগ্রেস অনুষ্ঠিত হবে বলে দলের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। এবারের কংগ্রেসে দাভুতোগলু একে পার্টির দলীয় নেতার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে জানিয়ে দিয়েছেন। রাজনৈতিক সংস্কারের মধ্য দিয়ে তুরস্কের প্রেসিডেন্টকে অধিকতর ক্ষমতার অধিকারী করার প্রক্রিয়ায় দ্বিমত রয়েছে দাভুতোগলুর। আর তাই প্রেসিডেন্ট এরদোয়ান ও প্রধানমন্ত্রী দাভুতোগলুর মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি হয়েছে বলে জানায় গণমাধ্যম। তুর্কির প্রধানমন্ত্রী শিগগিরই এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করবেন বলেও জানা গেছে। 9 মে রাশিয়ার বিজয় দিবসে নাশকতা চালানোর পরিকল্পনা করার অভিযোগে 50 জনের বেশি সদস্যের একটি সন্ত্রাসী দলকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী এফএসবি। এক বিবৃতিতে তারা জানায়, রাশিয়ার দক্ষিণাঞ্চলের একটি ধর্মীয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কিছু যন্ত্রপাতি জব্দ করা হয়। কর্তৃপক্ষ আরও জানায়, সন্ত্রাসীরা মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, কিরগিজস্তান ও রুশ নাগরিক এবং তাদের সিরিয়া ও তুরস্ক থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েতের বিজয়ের ৭১ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি নিতে শুরু করেছে সিরিয়ার অবস্থানরত রুশ সেনারা। লাতাকিয়া প্রদেশের রুশ বিমান ঘাঁটিতে অন্তত কয়েকশো সেনা সামরিক কুচকাওয়াজের মহড়ায় অংশ নেয়। 9 মে রাশিয়ার রেড স্কোয়ারে অনুষ্ঠিত হতে যাওয়া ওই কুচকাওয়াজে সিরিয়ার অবস্থানরত এই সেনারা অংশ নিতে না পারলেও তারা দূর থেকেই একাত্মতা প্রকাশ করবে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার সময়ের সঙ্গে মিল রেখে এদিন তারাও যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও অস্ত্রশস্ত্র প্রদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী কুচকাওয়াজ করবে। সিরিয়ার সরকারি সেনাদেরও সেখানে যোগ দেবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। অভিশংসন প্রক্রিয়াকে অবৈধ উল্লেখ করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ সব মিথ্যে। তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন বলে মনে করেন। দিলমা বিশ্বাস করেন শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হবেন। এদিকে আগামী সপ্তাহে ব্রাজিলের সিনেটে নির্ধারিত হবে প্রেসিডেন্ট দিলমা ক্ষমতায় থাকবেন কিনা। ব্রাজিলের স্থানীয় এক গণমাধ্যমের জরিপে দেখা যায়, সিনেটের 81 সদস্য দিলমা রুসেফের বিপক্ষে ভোট দিতে যাচ্ছেন। সেক্ষেত্রে অভিশংসন প্রক্রিয়া বিপক্ষে গেলে 180 দিনের জন্য প্রেসিডেন্ট পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হবে।
We will keep fighting to come back to government if the impeachment request is accepted. What we will do is যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি পানি পরিশোধনাগার পরিদর্শন শেষে সেখানকার পানি পান করে তা নিরাপদ বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমারিয়ানা কোম্পানির এই কারখানা থেকে তৈরি হওয়া পানি রাজ্যের মানুষ যেন সহজে পান করতে পারে তার কারণে ওবামা এই কারখানা পরিদর্শন করেছেন বলে জানায় বিবিসি। পানি পানের পর ওবামা গণমাধ্যমকে জানান এই শোধনাগারের পানি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। সেই সাথে মিশিগান শহরের সকল নাগরিক সহজে এটি গ্রহণ করবে বলেও আশা করেন তিনি। 2014 সাল থেকে মিশিগানে খাবার পানির সংকট দেখা দিয়েছে। এবছরের জানুয়ারিতে অবস্থা মারাত্মক হলে জরুরি অবস্থা জারি করে এই শহরে খাবার পানির সংকট নিরসনে কেন্দ্রীয়ভাবে সহযোগিতার নির্দেশ দেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘুষ নেওয়ার অভিযোগ উঠায় চাকরি থেকে সরে দাঁড়িয়েছেন নরওয়ে ভিত্তিক টেলিযোগাযোগ কোম্পানি টেলিনরের 2 উচ্চপদস্থ কর্মকর্তা। ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য জানিয়েছে। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ টেলিকমিউনিকেশন সেবাদাতা কোম্পানি ভিম্পেলকমের 33% শেয়ারের মালিক টেলিনর। আর আমস্টারডাম ভিত্তিক এই প্রতিষ্ঠানটির টেলিনর অধিভুক্ত অংশ দেখাশোনা করতেন অভিযুক্ত ওই 2 কর্মকর্তা। সম্প্রতি ভিম্পেলকমের বিরুদ্ধে উজবেকিস্তানে নিজেদের ব্যবসা পরিচালনার স্বার্থে সেখানকার এক কর্মকর্তাকে ঘুষ দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রায় 11,40,00,000 মার্কিন ডলার উজবেকি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার কথা ভিম্পেলকম স্বীকার করেছে। তারা যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসে 79,50,00,000 ডলার জরিমানাও দেয়। ধারণা করা হচ্ছে টেলিনরের 2 কর্মকর্তাও এই ঘটনার সাথে জড়িত। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে টেলিনর জানায় কোম্পানিতে সাংগঠনিক জবাবদিহিতা এবং নেতৃত্বে কিছু সাময়িক সমস্যা দেখা দিলেও দুর্নীতির অভিযোগ পুরোপুরি অসত্য। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 14 জন আহত হবার খবর পাওয়া গেছে। এতে পুড়ে গেছে অন্তত 450 বসতঘর। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের রিভমম বাবাদোয়াল 2 নামের শিবিরটিতে আগুন ধরে যায়। রান্নার স্টোভ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অধিকাংশ ঘর কাঠের তৈরি হয় এবং শুষ্ক মৌসুমী বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ওই শিবিরটিতে 2000 রোহিঙ্গা বসবাস করত বলে জানা গেছে। তাদের বিকল্প আশ্রয়ের ব্যবস্থায় কর্তৃপক্ষ কাজ করার কথাও জানিয়েছে। 2012 সালে মিয়ানমারের জাতিগত দাঙ্গার পর থেকে অন্তত 1.5 লাখ রোহিঙ্গা মুসলিম রাখাইনের বিভিন্ন উদ্বাস্তু শিবিরগুলোতে বসবাস করে আসছে। থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাইদেজের 66তম রাজ্যাভিষেক উপলক্ষে রাজধানী ব্যাংককে শুরু হয়েছে উৎসব আয়োজন। দিনের শুরুতে রাজা ভূমিবলের ছেলে প্রিন্স ভাজিরালক্রন থাইল্যান্ডের রাজপ্রাসাদে উৎসবের সূচনা করেন। এদিকে হাইড্রোফেলাস রোগে আক্রান্ত হয়ে 2015 সালের মে থেকে রাজা ভূমিবল এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত বছরের ডিসেম্বরে তাকে শেষবারের মতো টেলিভিশনে দেখা যায়। 1950 সালের 5 মে থাইল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন ভূমিবল আদুলাইদেজ। তার রাজত্বের সময় 19 বার সামরিক অভ্যুত্থান হয়েছে। সেই সাথে বেশ কয়েকবার দেশের সংবিধান পরিবর্তনের ঘটনাও ঘটে। বিশ্বায়নের যুগে সৌন্দর্যের মাপকাঠি আগেই ঠিক করা থাকে। সেই মাপকাঠি অনুযায়ী শরীরকে ছিপছিপে রাখতে জাপানি নারীদের অতিরিক্ত সচেতনতা দেখে অবাক হতেই হয়। সেই আদর্শ গড়ন পেতে দেশটির স্কুল পড়ুয়া মেয়েদের এখন থেকেই অল্প খেয়ে সেই সঙ্গে ভারী শরীরচর্চা করার দিকে ঝুঁকে পড়ছে। এতে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বের অন্যতম বিলাসবহুল ও ব্যস্ত নগরীর একটি জাপানের রাজধানী টোকিও। বাহ্যিক চাকচিক্য তো বটেই, সৌন্দর্য সচেতনতার দিকেও যথেষ্ট এগিয়ে এ শহরের মানুষ। আর এই সুন্দর থাকার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায় কিশোরী ও তরুণীদের মধ্যে। ফ্যাশন সচেতনতার নামে শরীরকে মেদহীন ছিপছিপে রাখতে তাদের যেন চেষ্টার অন্ত নেই। জাপানের সৌন্দর্য মানেই মেদহীন ছিপছিপেকরণ। এজন্য আমাকে আরো ওজন কমাতে হবে, না হলে আমি স্বস্তি পাবো না। হালকা পাতলা গড়নের মেয়েরা যে পোশাক পরে তাতেই ভালো লাগে, এত ভাবতে হয় না। মোটা হলেই বন্ধুরা আমাকে নিয়ে মশকরা করবে। সবারই এক ইচ্ছা,
ফ্যাশন ম্যাগাজিনের মডেলের মতো হওয়া। যে বয়সে মেয়েদের সুষম ও পুষ্টিকর খাবারের প্রয়োজন, সেখানে তারা ঝুঁকছে পরিমিত হারে কম ক্যালোরিযুক্ত খাবারের দিকে। তার উপর অতিরিক্ত ব্যায়াম করায় মেয়েরা ইটিং ডিসঅর্ডারের মতো নানা রোগে আক্রান্ত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞরা। এই ডিসঅর্ডারের ফলে রোগী এক পর্যায়ে খাবারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। এতে ওজন ভয়াবহ হারে কমতে থাকে। এছাড়া দীর্ঘদিন ধরে উপোস ও ইচ্ছে করে বমি করার কারণে এক পর্যায়ে অপুষ্টিজনিত ও হার্টের জটিলতায় মৃত্যুর ঘটনাও ঘটেছে। এক্ষেত্রে সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানান বিশেষজ্ঞরা। সমাজের বেঁধে দেয়া এমন কৃত্রিম চিন্তাধারায় গা ভাসাননি নাও ও আইসি। তারা যথেষ্ট ফ্যাশন সচেতন হলেও অল্প খেয়ে রোগা হওয়ার বিষয়ে তারা আগ্রহী না। আমার স্বাস্থ্য নিয়ে কোনো হতাশা নেই, আমি যা আছি তাতেই খুশি। আসলে ফ্যাশন উপভোগের বিষয়, নিজেকে ছোট করার নয়। আমি একজন আত্মবিশ্বাসী নারী। একজন মডেল হতে সেটা থাকা প্রয়োজন। ওজনের বিষয়টি গৌণ। রোগা হওয়ার এই প্রবণতা থেকে মেয়েদের বের করে আনতে শহরের কয়েকটি ফ্যাশন ম্যাগাজিনও বেছে নিয়েছে ভিন্ন পন্থা। ফ্যাশন সচেতন মোটা মেয়েরাও এখন সুযোগ পাবেন নিজেদের প্রমাণ করার। এভাবে একসময় মানুষ ছকে বাঁধা ধারণা থেকে বেরিয়ে আসতে পারবে বলেই আশা বিশ্লেষকদের। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের ষষ্ঠ ও শেষ দফার ভোট গ্রহণ। প্রথমবারের মতো ভোট দিতে পেরে বিলুপ্ত হওয়া বাংলাদেশি ছিটমহল বাসিন্দাদের উচ্ছ্বাস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন লড়াই থেকে সরে গেলেন কেইসিকো, নিশ্চিত হল রিপাবলিকান দল থেকে ট্রাম্পের মনোনয়ন। আলেপ্পোয় যুদ্ধবিরতি কার্যকরে একমত যুক্তরাষ্ট্র, রাশিয়া। সব পক্ষকে অস্ত্রবিরতির শর্ত মেনে চলার আহ্বান কেরির। এবং কানাডার আলবার্টায় ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ১,৫০০ ঘরবাড়ি। প্রদেশ জুড়ে জরুরি অবস্থা জারি। এ ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।